ভাষার মাস, ভাষার জন্য যারা শহীদ হয়েছেন তাদেরকে জানাই শ্রদ্ধা সালাম। আজকে তাদের জন্যই আমরা এত সুন্দর করে বাংলায় মাতৃভাষায় কথা বলতে পারছি, গল্প করতে পারছি, গান গাইছি, কবিতা পড়ছি, প্রাণ উজাড় করে কথা বলছি। বরাবরের মতো আমাদের স্টুডিওতে আজকেও হাজির হয়েছেন আমাদের মিষ্টি মিষ্টি বন্ধুরা। শুভ সন্ধ্যা। নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের নারীদের আড্ডায় আপনাদেরকে সুস্বাগতম। পরিচয় করিয়ে দিচ্ছি আজকের অতিথিদের। শুভ সন্ধ্যা, কেমন আছেন? শুভ সন্ধ্যা, ভালো আছি আপু, আপনি ভালো আছেন? তাবাসসুম তিন্নি, চাকরিজীবী ও ফ্রিল্যান্সার। রুকসানা, শিক্ষক, ধামরাই সরকারি কলেজ, ঢাকা। ঘরকন্যা আজকের বিষয়। এটার শব্দটা ছোট কিন্তু পরিধি অনেক। জীবনের শেষ দিন পর্যন্ত এটার সাথেই আমাদেরকে জড়িয়ে থাকা, আষ্টে পৃষ্ঠে। যতই চাকরি করি, যাই করি না কেন, এটা ছাড়া তো আর জীবন পরিপূর্ণ না। কিন্তু যুগের পরিবর্তন হয়েছে, এই ঘরকন্যার কনসেপ্টটাও পরিবর্তিত হয়েছে। তো আমি যদি আপনাকে প্রশ্ন করি যে ঘরকন্যায় নিজেদেরকে কিভাবে মেলে ধরেন একজন ঘরকন্যা হিসাবে, আপনার জীবনটা? আমি আপু বরাবরই হচ্ছে ঘরকন্যা স্বভাবেরই, ছোটবেলা থেকেই ছিলাম। আমি আমার আম্মাকে দেখেই আসলে বড় হওয়া, যেহেতু আমি পুরান ঢাকার। আমাদের ওইখানকার বেশিরভাগ মেয়েরাই কিন্তু ঘরকন্যাই ছিল। বাট আমার ব্যাপারে একটু দেখা যায় যে সারাক্ষণ আমি আমার আম্মুর সাথেই লেগে থাকতাম। দেখা যায় আম্মু রান্না করতে গেলে আম্মুর সাথেই থাকতাম, আম্মু কোথাও গেলে সেলাই দেখা, আম্মুর কাজকর্ম দেখা। তো ওখান থেকেই শুরু। আর এখন তো চাকরি করছি যেহেতু, তো চাকরি করা শেষে ওই হাজবেন্ড আর আমি একসাথে জব করে বাসায় যে ওই একসাথে রান্না করা, তারপর একসাথে বাচ্চাকে নিয়ে ঘোরা, খেলা, সব টিভি দেখা, সব ওই ঘরের মধ্যে। আর সপ্তাহে একদিন ছুটি থাকলে হয়তোবা। মানে চাকরিও হচ্ছে, সন্তান লালন পালনও হচ্ছে, আবার বাড়ির যে কাজকর্ম, মানে ঘরকন্যার যে বিষয়টা, আসলে ঘরকন্যা বলতে তো আমরা মনে করি না যে ঘরের মধ্যেই থাকা, আসলে নিজের ঘরকেও ভালোবাসা, ঘরের প্রতিটা চামচ, প্রতিটা জিনিসের সাথে আমাদের একটা ভালোবাসা তৈরি হয়ে যায়, মায়া হয়ে যায়। অনেক সময় দেখি যে অনেক জিনিস কাজেও লাগছে না, আবার ফেলছিও না, মনে হচ্ছে এটাকে আষ্টে পৃষ্ঠে ধরে রাখি। আমি আপনার কাছে যে প্রশ্নটা নিয়ে আসছি সেটা হচ্ছে যে আপনি তো একজন শিক্ষক। আমাদের জীবনের যে এই পরিবর্তনে ঘরকন্যার কনসেপ্ট একটু আগে আমি বলেছি, আমার নানির জীবনটা একরকম ছিল, আমার মায়ের জীবনটা একরকম ছিল, আমার জীবনটা আর এক রকম। মানে ধারাবাহিকতা থাকবে এবং পরিবর্তন থাকবেই। আমার মেয়ে হয়তো আর এক রকম। আপনার কাছে এই পরিবর্তনটা একটু আমাকে বলবেন কি? জীবন আসলে সময়ের সাথে সাথে জীবনের পরিবর্তন হচ্ছে, আর যে পরিবর্তনকে গ্রহণ করতে পারে সেই হচ্ছে এগিয়ে যেতে পারে। তো এখন এই জিনিসটা অবশ্যই ভালো, পরিবর্তনটা। এখন আমি দেখি আমার নানি, দাদি, আমার চাচিরা, আমার মায়েরা যেভাবে জীবনযাপন করেছে তার থেকে একটু আমাদের জীবনটা অন্যরকম। যেমন সকাল থেকে রাত অবধি আমাদের ছুটতে হয়। আমি আগের দিনই পরিকল্পনা করে রাখি আমার সকালে বাচ্চাদেরকে টিফিন দিব, তারা তাদের ব্যাগ গোছানো, স্কুল ড্রেস সব কিছু গুছিয়ে, আমার নিজেরটা গুছিয়ে, এভাবে ব্যস্ত সময় মানে আমরা গুছিয়ে তারপরে হচ্ছে জীবনটাকে গ্রহণ করছি। কোনো কিছুকেই মানে বাদ দিচ্ছি না। বাইরের কাজও করছি, ঘরের কাজও সামলাচ্ছি, দু হাতে দুইটাকে সমানভাবে গ্রহণ করছি। এবং এই জিনিসটাকেই আমি আমার শিক্ষার্থীদের মধ্যেও ছড়িয়ে দিতে চাই। তারা যেন শুধু মানে পড়াশোনা করে শুধু সার্টিফিকেট লাভ না, সেটাকে যেন তারা তাদের জীবনের জন্য কাজে লাগাতে পারে। হ্যাঁ, আপনার একটা সুবিধা আছে যে এই যে শিক্ষকতা করছেন, সারা বছর অনেক শিক্ষার্থী পাচ্ছেন এবং তাদেরকে এই শিক্ষার আলোটা আপনি ছড়িয়ে দিতে পারেন, দৃষ্টিভঙ্গিটা পাল্টে দিতে পারেন। আমি আবার আপনার কাছে একটা প্রশ্ন নিয়ে আসবো। তার আগে সুপ্রিয় দর্শক, আমি নারীদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, যুক্ত হয়ে যান আমাদের জুম আড্ডাতে। আইডি দেয়া আছে, পাসওয়ার্ড দেয়া আছে। পুরনো যারা বন্ধু তারা তো জানেনই, আর যারা নতুন বন্ধু স্ক্রিনে আমাদের সব কিছুই দেখতে পাবেন। আপনারা যুক্ত হয়ে যান, কথা হবে, আড্ডা হবে, অনেক কিছু হবে, না বলা কথা হবে। তাড়াতাড়ি চলে আসুন, আড্ডা আমাদের জমে যাচ্ছে। কিন্তু আপনার কাছে আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে এখন দেখলাম যে আগে যেমন একটা সেলাই জানার জন্য, অনেক কিছু জানার জন্য, রান্না জানার জন্য
পেছন পেছন যেতে হতো। আমার ছোটবেলায় দেখেছি সুযোগটা কম ছিল, এখন হাতের মুঠে একটা ইউটিউব বা কোথাও একটু সার্চ করলে আপনি কি চান, ঘর সাজাতে চান বা সোশ্যাল মিডিয়ায় রান্না করতে চান, এটা সেটা সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন। এবং এখন আর ঘর সাজানোর জন্য এত কষ্ট করতে হচ্ছে না, আপনি অনলাইনে অনেক কিছু পেয়ে যাচ্ছেন। এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন এবং আপনি এটাকে কতটা গ্রহণ করেছেন? এটা ডেফিনেটলি অনেক ভালো একটা দিক আমি মনে করি, কারণ একটা সময় দেখা যায় যে এখন মানুষের যান্ত্রিক জীবন এত বেশি মানে ব্যস্ততা হয়ে উঠেছে, আমি যদি কারো কাছে যাই তাকে আরেকটু সময় দিতে হয়, তার একদম সেও হয়তো বা ব্যস্ত থাকে, হয়তো বা আমাকে সময় দিতে পারছে না আমাকে শেখানোর জন্য। তো আমার হাতের মুঠোয় যেহেতু একটা ডিভাইস দিয়ে আমি সবকিছু দেখতে পাচ্ছি, তো ওয়াই নট, আমি কেন এটা এবং সামর্থ্য অনুযায়ী করা যায়, এমন না যে অনেক দাম অনেক কিছু সব লাইক আমি কখনো কেক বানাতে পারতাম না, লাইক আমি কখনো দেখা যায় যে আমার থেকে অনেক জিনিসই রান্না করতে পারতাম, বাট এখন যেমন চাইনিজ বা অনেক কিছু পারতাম না, সেটা কিন্তু ইউটিউব দেখে দেখে রান্না করা, কারণ সবসময় তো এবং কাউকে বিরক্ত করতে হচ্ছে না, আবার পেছনে গিয়ে আবার দেখা যাচ্ছে যে আচ্ছা মশলাটা কি, এটা কি, সেটা কি। আমি রোকসানা আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাই যে জীবনের চ্যালেঞ্জিং এবং সন্তোষজনক বিষয়টি, যেহেতু আপনি চাকরিও করছেন ঘরও সামলাচ্ছেন, সুতরাং একটা চ্যালেঞ্জ আছে, আবার দিন শেষে একটা মানে সন্তুষ্টির বিষয়টাও আছে, এটাকে আপনি কিভাবে দেখেন? অবশ্যই ভালোভাবে দেখি। এটা চ্যালেঞ্জ থাকবে, জীবন অতিবাহিত করতে হলে চ্যালেঞ্জ থাকবে, ভালো দিকও থাকবে, ভালো মন্দ দিকও থাকবে, তবে সবগুলোকে গ্রহণ করে বুদ্ধিমত্তার সাথে এগিয়ে যেতে হবে। সেটাই, এটাকে আমি অবশ্যই যারা গ্রহণ করতে পারে তারা এগিয়ে যেতে পারে আমি মনে করি। যেমন আমার জীবন হচ্ছে খুব যে মসৃণ ছিল তা কিন্তু না। আমি যখন স্নাতকোত্তরে পড়াশোনা করি তখনই আমার বিয়ে হয়। আমার কত বছর আগে? 2008 সালে। আচ্ছা, এখন 2025। জি, এবং মাস্টার শেষ হওয়ার আগেই আমি কনসিভ করি আমার মেয়ে। তো মেয়েকে নিয়ে আমি চাকরি, বিসিএস পড়াশোনা করা, একটা বেসরকারি কলেজে চাকরি করা, পড়াশোনা করা, আবার বিসিএস দিয়ে উত্তীর্ণ হওয়া, অনেক মানে একটা চ্যালেঞ্জিং ব্যাপার, কঠিন সময় পার করেছি এবং এখন হচ্ছে সন্তুষ্টির মধ্যে। এখন আমার কাছে সেই জীবনটা তখন মনে হতো যে সোনালী সময় আমি মনে হয় হারিয়ে ফেলছি, কিন্তু এখন আমার যে এটা মনে হয় যে মঙ্গল মানে স্রষ্টা যা কিছু করেন মঙ্গলের জন্য করেন, গ্রহণ করতে হবে, লেগে থাকতে হবে, অবশ্যই সাফল্য ধরা দিবে। এবং আমি এই বিষয়গুলো আমি শিক্ষার্থীদের সাথে শেয়ার করি। আমি একটি উপজেলার কলেজে আমি কর্মরত। ওখানে মানে বিশ্বাস করলে মানে অবাক হবেন যে ইন্টারমিডিয়েটে বেশিরভাগ মেয়েদের বিয়ে হয়ে যায়, এবং তাদেরকে আমি বলি যে মানে বিয়ে মানে জীবনের সময়টা তো আর বেশি থাকে না, দৃষ্টিভঙ্গিটাও তো অতটা তাদের ঢাকার একেবারে প্রান্তে, কিন্তু এখনো শিক্ষার যে আলো সেটা কিন্তু সেখানে পৌঁছায় না। তাবাসসুম তিন্নি, ধন্যবাদ আপনাকে। ওনার যে বিয়ের বছর বললেন, আর আপনার বিয়ের বছর? আমার বিয়ের বছর আপু 11 বছর হতে চলেছে। আর আপনার এরকম 15 এরকম, খুব একটা পার্থক্য না। তাহলে আমরা একটু 10-12 বছর বা 15 বছর আগে ফিরে যাই, তখন ম্যারিড থাকেন আর না থাকেন একটা পার্থক্য তো আছে, দেখেছেন? বা আপনার বড় বোন, কাজিন, যে সেই সময়ের ঘরকন্যা এবং এখনকার ঘরকন্যার এই পার্থক্যটা আপনি কি দেখছেন? আপু এখনকার যদি বলি তাহলে অনেক, যেমন আমার বড় আপু দেখা যায় যে ওনার ছেলে মেয়েও অনেক বেশি, আর আমার মাত্র একটাই ছেলে আলহামদুলিল্লাহ। আর ও দেখা যায় যে আপুকে দেখতাম যে অনেক বেশি ব্যস্ত থাকতো, যে উনি হয়তো বা গৃহিণী বাট রান্না করা, তারপরে হচ্ছে মানে কাপড় চোপড়, এখন তো অনেক বুয়া থাকে, প্রত্যেকের বাসায় বুয়া থাকে, হেল্পিং হ্যান্ড থাকে, বা হচ্ছে অনেক কিছু আধুনিক যন্ত্রও থাকে কাজ ইজি করার জন্য। বাট আমার আপুর যেটা হতো যে অনেক বেশি কাজ করতে হতো, সেই ক্ষেত্রে কিন্তু আমার তেমন কাজ করতে হচ্ছে না, যদিও আমি বাইরে কাজ করছি। তারপরও দেখা যায় যে ওই আগের সময় থেকে এখন যদি আমি কম্পেয়ার করি আর কি আমার লাইফটা আপুর থেকে আমারটা, বাট আপুর লাইফটা অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল, যেটা আমি কাজ করেও অনেক ওই জায়গাটায় অনেক রিল্যাক্স পাই। এই যে চ্যালেঞ্জিং এর ব্যাপারটা রোকসানা, যেমন চ্যালেঞ্জিং হয়, ঠিক আছে, থাকবে, কিন্তু এই কাজগুলো যেমন ও যে সুবিধাটা পাচ্ছে, আপুকে কষ্ট করতে হয়েছে, তার মানে বাড়ির মানুষের মনোভাবটা, সাপোর্টটা, শেয়ারিং, কেয়ারিং, হ্যাঁ, সেটা আসলে কতটা আছে বা কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন?
পরিবর্তন হয়েছে। ম্যাক্সিমাম পরিবারেই আমি দেখি এখন যে জীবনসঙ্গী আছে তারা হাত বাড়িয়ে দিয়েছে, হাত বাড়িয়ে দিয়েছে এবং পরিবর্তন হয়েছে। পরিবারের সকল সদস্যই আমি দেখি যে কম বেশি গৃহিণী যে আছে চাকরিজীবী থাকলে তো তাকে মানে সহযোগিতা করে, তবে এটি আরো বেশি হওয়া উচিত। হ্যাঁ, সেটা কেন হয়নি আমি একটু, আপনার যদি কথা শেষ হয়ে থাকে সেটা রেশ ধরে আমি 2 লাইন কথা বলতে চাই। সেটা কেন হয়নি, 2-1 জায়গায় যেমন আছে যে পুরুষটি কাজ করতে চায়। আমি একটা জায়গায় ক্লাস করিয়েছি, তো পুরুষ ভদ্রলোক বলেছেন যে আমি যখন রান্না করি ওর বাড়ির বা আমার বাড়ির কেউ বেড়াতে আসলে তাড়াতাড়ি আমাকে রান্নাঘর থেকে বের করে দেয়, বলে যে না না আমার মা বলবে তুমি কেন রান্না করছো, খুব খারাপ ভাববে। আর এক ভদ্রলোক আমাকে বললেন যে কাপড়টা ধুয়ে আমি ছাদে বা বারান্দায় শুকো দিতে পারি না, কারণ পাশের বাড়ির মানুষ হাসে মুখ টিপে। তার মানে আমাদের দৃষ্টিভঙ্গির অভাব, এটা নিয়ে কিছু একটা বলেন। সামাজিক দৃষ্টিভঙ্গি এখনো পরিবর্তন হয়নি। ঘরের যদি ছেলেটি কাজ করে সেটিকে এখনো আমরা বাঁকাভাবে দেখি। তো পড়াশোনা করলেই শুধু মানে প্রকৃত লেখাপড়ায় মানে শিক্ষায় শিক্ষিত হতে হবে, একজনকে সহযোগিতা করলে সেটি মান সম্মান যায় না, আরো বাড়ে আমি মনে করি। তো আমাদের যেমন বৃদ্ধ যারা আছেন, অভিভাবক যারা আছেন, তাদেরকেও পাল্টাতে হবে এবং তার ছেলে কাজ করলে যে এটা মানহানি হবে বা সম্মান যাবে সেটি। এটিকে টেনে তিন্নি আপনাকে আমি একটা প্রশ্ন করি, আপনার তো ছেলে, হ্যাঁ, আপনার ছেলেকে আপনি কি শেখাচ্ছেন এখন থেকে? আমার ছেলেকে এখন থেকে এই শেয়ারিং কেয়ারিং বিষয়টা বা আপনাদের মধ্যেও নিশ্চয়ই দেখছে অনেক বেশি, কারণ আমার হাজবেন্ড মানে দেখা যায় যে ওই যে বললাম যে ছুটির পরে দুইজন একসাথেই বাসায় যাচ্ছি, দেখা যায় যে আমরা যদি ডিম ভাজা বা কোনো কিছু করি, হয়তো বা আমার হাজবেন্ড একটা করছে, আমি একটা করছি, লাইক ও আসে, ওর আপুকে দেখে মানে আমার আম্মুকেও আপা বলে, তো আমার বাসাও সেম, আমার ভাই একটা কাজ করছে, আম্মু একটা কাজ করছে, ভাবি একটা করছে, ও এখন থেকে এগুলো শিখে। তারপর হচ্ছে আমাদেরকেও হেল্প করে, আমার আম্মুকে হেল্প করে। আমাদের পুরান ঢাকা, এটাই বলতে চাচ্ছিলাম আপুর কথা রেশ ধরে, যেমন আমরা যেহেতু পুরান ঢাকার কিন্তু আমার শ্বশুর বাড়ি আমি জানি অনেক বেশি চেঞ্জিং আসছে। যেমন আমাদের হ্যাঁ, আপনি যেমন বললেন যে আরেকটা বাসায় আগে যেটা হতো যে আরেকটা বাসায় দেখে হয়তো বা বাসার ভাবি হাসতো, বাট এখন কিন্তু এই জিনিসগুলো অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করে যে না আসলে হাজবেন্ডের সাথে ওয়াইফও কাজ করছে বা একসাথে কাজে যাচ্ছে। আগে একটু অন্যভাবে দেখতো, কিন্তু আপনার ছেলের ব্যাপারটা বলেন যে ওকে মানসিকভাবে তো এখন থেকে তৈরি করতে হবে। ও এখন থেকে অনেক বেশি প্রিপেয়ার এবং তোমার কাজ, তোমার পার্সোনাল কাজ তুমি শেখো। এখানে ও তো এখন ছোট, এরকম না যে মানে পার্সোনাল কাজটা আমাদের প্রত্যেকটা সন্তানকে শেখানো উচিত। আরেকটা ভালো দিক যেটা যে ও অনেক ছোট আপু, তখন হয়তো বা 3 বছর বা মানে মাত্র বুঝতে শেখা আর কি। তো ও যখন খেলনা, ওর নিজের খেলনা ছিল, ও নিজের খেলনা যেখানে খেলতো আমি জাস্ট একদিন শিখিয়ে দিয়েছি যে এখানে খেলনাটা রাখে, ও তখন থেকেই ও নিজের খেলনা, নিজের কাপড় চোপড় সবকিছু এভরিথিং। অনেক ধন্যবাদ তিনি। রুকসানা, আপনার কাছে একটা জিনিস জানতে চাই যে আসলে মেয়েদের কিন্তু একটা শখ থাকে, ওই যে বললাম ফুলদানিটা কোথায় থাকবে, এই সিদ্ধান্তগুলো কিন্তু মেয়েরাই নিয়ে থাকে সাধারণত, ঘরের চাদরটা, পর্দাটা, সুন্দর একটা থালা বাসন। আর এখন যুগের এত পরিবর্তন, সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা এত কিছু এখন দেখতে পাই, আমাদের রুচিটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে শিখতে পারছি চেঞ্জ বলতে, কিন্তু আমরা অনেক সময় আমরা বৃত্তের বাইরে চলে যেতে চাই, কপি করতে চাই, সেটা করে তো আসলে হয় না, বেশি দিন থাকে না। তো আপনি এই ব্যাপারটাকে কি ম্যানেজ করেন কিভাবে, যে একটু ঘরটাকে গোছানো বা কোনো শখ আহ্লাদ, এই ফাঁকে তো চাকরি, এগুলো তো আছে? যে সবই করতে হয়। যেমন বিশেষ করে ছুটির দিনগুলোতে চেষ্টা করি হচ্ছে ঘরটাকে একটু সেটিংটা চেঞ্জ করা, ভালো লাগে, কোনো পরিবর্তন করে দেখি যে কেমন লাগছে, এগুলো করি, ভালো লাগে এগুলো। আর হচ্ছে আপনি যেটা বললেন যে যার যা আছে সাধ্যের মধ্যেই করা। আসলে একটা নেকলেস গল্প আছে, পড়েছেন বা শুনেছেন কিনা জানি না, গিদা মোফাসার একটা নেকলেস গল্প আছে। সেখানে যে নায়িকা কেরানির ঘরে মানে সাথে বিয়ে হয়, কিন্তু একটা মানে অনুষ্ঠানে যাওয়ার জন্য তার ওরকম উপযোগী পোশাক ছিল না, কিন্তু সে বান্ধবীর কাছ থেকে ধার করে নিয়ে আসে। ওটা ছিল হচ্ছে কপি, বাট ওটা হারিয়ে ফেলে, সেটা সে এত কষ্ট করে সেটাকে আবার তাকে কিনে দিতে হয়, সেই অর্থ যায়,
স্বাস্থ্য যায়, সৌন্দর্য যায়, মানসিক, শারীরিক, অর্থনৈতিক, সামাজিক তাকে হারাতে হয়। তো আমি এটা বলবো যে যার যা আছে তার মধ্যে তুষ্ট থাকতে হবে, তাই নিয়ে তার মানে তার রুচি, তার যে রুচি আছে সেটাই হচ্ছে আসল। আমাদের এই গল্প কিন্তু থাকবে, আরো থাকবে। ফিরে আসছি, একটা বিরতিতে যেতে হবে। আমরা একটা বিরতিতে যাচ্ছি, তবে আমাদের আড্ডা তো জমে উঠেছে। আমাদের কিন্তু বসন্ত চলে এসেছে, কোকিলের ডাকও শুনতে পাচ্ছি। সেই বসন্ত নিয়ে আমরা কিছু গল্প করব, যেটা এই ঘরকন্যার সাথে যায়। ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে নেক্সাস লেডিস ক্লাবের নারীদের আড্ডায়। ফিরে এলাম নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের নারীদের আড্ডায়। আমরা যাওয়ার আগে যে গল্পগুলো করছিলাম সেটা হচ্ছে যে শেয়ারিং, কেয়ারিং, এরকম অনেক কিছু। আমি আপনাকে একটা অন্যরকম প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে এই যে জেনারেশন গ্যাপ, আমরা কিন্তু পুরো গল্পটায় যাইনি, জেনারেশন গ্যাপ, এই জেনারেশন গ্যাপে আপনি আশপাশের কি পরিবর্তনগুলো দেখছেন? আমি একটা হিন্টস দিচ্ছি, যেমন অনেক আজকালকার মেয়েরা অনেকেই রান্না জানে না, এটা যেন মহা অপরাধ। রান্নাটা তো লেখা নেই যেটা একটা মেয়ের, রান্নাটা সবাই যে কেউ করতে পারে, বা এটা যায় না। কিন্তু আমার কথা হচ্ছে একদল মেয়েরা আবার ইনকাম করছে রান্না করে, সেলাই করে। তো একদল ইনকাম করে সেটা কিনুক, দুইজন দুইজনের সহায়ক হোক, এই এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন? আমি যদি বলি আপু, তাহলে ওই যে বলবো যে যেহেতু আমি পুরান ঢাকার একটা গণ্ডির মধ্যে বড় হয়েছি, আমি এখনো দেখি যে আপনি যদি ধরেন রান্না, ওই যে যেটা আপনি বললেন যে রান্না করতে পারে না আপু, এক একটা মেয়ের কিন্তু এক এক রকম গুণ থাকে। কেউ হয়তো বা রান্না করতে পারে ভালো, কেউ, বাট ওইটা নিয়ে কিন্তু এখন মেয়েদেরকে অনেক টর্চার করা হয়, যেটা সত্য কথা। যে দেখা যায় যে আমার মা পারতো সবকিছু একসাথে, তুমি কেন পারো না, এরকম কথাও কিন্তু হয়। বা আমার বোন সবকিছু একসাথে সামলাতে পারতো, এসে রান্নাও করতো, বাট আমাদের যে আসলে বাইরে কাজ করে এসে একটা মেন্টালি একটা প্রেশার থাকে, মানে ছেলেরা কিন্তু দেখা যায় যে ওই মেন্টাল প্রেশারটা ওনাদের ফ্যামিলির কারোর সাথে ঝাড়তে পারে, আমরা মেয়েরা কিন্তু পারি না। অফিসে যতই প্রেশার হোক বা যতই একটা খারাপ কিছু হোক, এটা কিন্তু নিজের মধ্যেই থাকে, এটা কিন্তু আমরা কারোর সাথে শেয়ার করতে পারি না। কাজের মধ্যে কিন্তু এটার প্রভাব ফেলে। বাট বাসায় এসে যে আবার একটা জিনিস, ওই আগের মা শাশুড়িরা বা খালারা যেভাবে রান্না করে হাজবেন্ডের সামনে দিত বা কিছু, ওইটা হয়তো বা অনেক মেয়েরাই এখন পারে না। বাট এটা নিয়েও কিন্তু এখানে আমি বলি যে হয়তো সেটা পারে না, কিন্তু এখনকার মেয়েটা কিন্তু সুন্দর করে টেবিলটা সাজাচ্ছে, একটা ফুলদানি রাখছে, ম্যাচ করে সুন্দর করে একটা প্লেট গ্লাস রাখছে, খাবারটা সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, অনেক সুন্দর করে ঘর সাজাচ্ছে, অনেক সুন্দর করে ঘর সাজাচ্ছে পুরো। মানে আমি তো স্বীকার করছি যে ওখানে একরকম এখন যে মেয়েদের এখন যে সুযোগ, সেই সুযোগগুলো কাজে লাগাচ্ছে। আর তিনি যে বললেন, রুকসানা আপা, তিনি যে বললেন যে মানসিক যে ব্যাপারটা, চাপ, কম্পেয়ার করা, হ্যাঁ, এই যে মানসিক চাপ মেয়েদের, যেমন মনে হয় যে আপনি সারাদিন আপনার কলেজ থেকে পড়াশোনা করিয়ে আসলেন, বাসার অনেক চিন্তা নিয়ে আসলেন, আপনার কি মনে হয় না যে না, আমি বাসায় গিয়ে এক কাপ চা কারোর কাছে চাইলেই পাবো, বা আমার সামনেই এক কাপ চা ধরবে, নাও তুমি অনেক টায়ার্ড, চাটা খাও, এটা অনেক বড় মানসিক শান্তি না? এই যে মেন্টাল এবং ফিজিক্যাল একটার সাথে তো একটা জড়িত, এটা এই বিষয়টাই আপনি একটু আমাকে আপনার মতো করে বলে। প্রত্যেকেই চাই এই জায়গাটা, মানে এরকম বাসায় যে অন্তত কিছু একটা তার সামনে মানে উপস্থিত হোক, কিন্তু আসলে চাওয়ার সাথে প্রাপ্তির অনেক অমিল, আর সেই অমিলটাকে মেনে নিয়েই মানে জীবন চালাতে হবে। তো হয়তো অনেকের এরকম হেল্পিং হ্যান্ড যাদের আছে, মানে সহযোগী যারা আছে তারা হয়তো পায়, কিন্তু যাদের নাই তাদের হচ্ছে ব্যাগটা কোনো রকমে রেখে সেই নিজের জন্য নিজেকে ভালোবাসতে হবে। এবং একটা মেয়ে, মানে কর্মজীবী একজন নারী সরাসরি নিজের বেডরুমে না ঢুকে ব্যাগটা রেখে কিচেনে ঢুকে যায়। তো আর এখন তো হেল্পিং হ্যান্ডেরও সমস্যা আছে, অনেক সমস্যা। তো আমি মনে করি আমি যেটা ভালোবাসি, আমার নিজের জন্য নিজেকে ভালোবাসলে ভালো লাগার জিনিসটা নিজের জন্য করা উচিত, এটা একটা মানসিক শান্তি। আমি আরেকটু আপার কথার সূত্র ধরে আমি বলতে চাই যে এখন কিন্তু যারা স্কুলে পড়াশোনা করে, কলেজে পড়াশোনা করে, তারাও কিন্তু অনেক রান্নাবান্না শিখছে, অনেক চেঞ্জ হচ্ছে, অনেক ইউটিউবের কল্যাণে বা এই যে টিভিতেও কিন্তু অনেক রান্নার রেসিপি দেখানো হয়। তো আমি আমার মেয়েকে দেখি যে সে পাস্তা তৈরি করছে, হরেক রকমের পাস্তা তৈরি করতে পারে, কেক তৈরি করতে পারে, এবং তার বান্ধবীদের সাথেও দেখছি যে তার বান্ধবীরাও পারে। তো এটা কিন্তু এত মজা হয় না, দেখতেও মানে অসাধারণ সুন্দর হয়। তো এই যে ব্যাপারগুলো এগুলো হচ্ছে, ছেলেরাও কিন্তু
অনেকে দেখবেন যে ইউটিউবে কিন্তু কেক বানিয়ে পয়সা উপার্জন করছে। তো এরকম যদি হয় তাহলে আমার মনে হয় একসময় সমাজ পরিবর্তন হবে। এই যে পয়সা উপার্জনের কথা বললো, এটা রেস্টিনি, আমি তিন্নি আপনাকে বলছি যে এক সময় মানুষ অভিযোগ করতো তো সংসারের কাজ থ্যাঙ্কলেস জব, এত কাজ করি একটা থ্যাঙ্কস দেয়া তো দূরের কথা, শুধু খুঁতটা ধরে। তো এই যে উনি বললেন পয়সা ইনকাম, যে এখন মেয়েরা পয়সাটা ইনকাম করছে, বাহবা পাচ্ছে, সংসারকে ভালো রাখছে, সন্তানকে ভালো রাখছে, সবচেয়ে বড় কথা নিজেকেও ভালো রাখছে, হাত পাততে হচ্ছে না, নিজের মতো করে কিছু একটা করতে পারছে। এটাকে আপনি কিভাবে দেখছেন? অনেক কি বলবো আপু, অনেক সম্মানের চোখে দেখছি, যেটা আমার কাছে লাগে। এখানে দেখা যায় যে আমি যখন যা মনে হচ্ছে আমি কিনতে পারছি, আমার আরেকজনের দিকে তাকাতে হচ্ছে না, বা হাজবেন্ড বা বাবা কারো থেকে নিতে হচ্ছে না, বা ভাইয়া থেকে। দেখা যায় যে আমার বেবির জন্য কিছু লাগবে। আর আরেকটা জিনিস হচ্ছে সবচেয়ে বড়, যেটা যে সংসারের ক্ষেত্রেও কিন্তু অনেক বেশি কাজে লাগে আপু। দেখা যায় যে আমার হাজবেন্ডকেও কিন্তু আমি হেল্প করতে পারছি, এটাও কিন্তু অনেক পজিটিভ একটা সাইড, যেটা আগে হয়তো বা অনেকে চিন্তা করতো যে আল্লাহ, মেয়ে মানুষ ইনকাম করবে, ওই টাকাটা আবার আমার ছেলে বা আমার ভাই খাবে। এই জিনিসগুলো কিন্তু আপু অনেক বেশি চেঞ্জ হয়েছে, অনেক 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 চেঞ্জ হয়েছে। এই গল্পে আবার আমরা ফিরে আসব। এই যে জুমে আমাদের সব বন্ধুরা চলে এসেছে, তাদের সাথে গল্প করতে হবে। কেমন আছেন আপনারা? শুভ সন্ধ্যা। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। রুনা লায়লা আপা, আপনাকে দিয়ে আজকে শুরু করছি। জি, আজকের যে বিষয় ঘরকন্যা, আপনি সেটাকে কিভাবে দেখেন? আপনি কোন দেশ থেকে জয়েন করেছেন, যুক্ত হয়েছেন আমাদের সাথে? আমি কুয়েত থেকে। আপনাকে স্বাগতম, আমরা সবাই ওনাকে স্বাগতম জানাচ্ছি। আপা, আজকের বিষয়টা তো জানেন, ঘরকন্যা। রুনা লায়লা আপা, জি, এই বিষয়টা আপনি বলেন। একাল সেকাল বা আপনার জীবন, আজকে যে আপনি প্রবাসে আছেন, আপনি দেশ থেকে তো কিছু শিখে গেছেন বা না শিখে গেছেন, এখন আপনার এই ঘরটাকে আপনি কিভাবে সামাল দিচ্ছেন প্রবাসে? আসলে ঘর সামাল দাও, আমি যেহেতু ঘরের বাইরেই চলে আসছি, তারপরেও কিন্তু আমাকে চাকরির পাশাপাশি আমাকে ঘরকেও সামলাইতে হচ্ছে। যেমন সঠিক সময় বাচ্চা স্কুলে যাচ্ছে কিনা সেটাও আমাকে খবর নিতে হচ্ছে, ঠিক মতো খাচ্ছে কিনা সেটাও খবর নিতে হচ্ছে, আমার শ্বশুর শাশুড়ি, আমার হাজবেন্ডরা কিভাবে চলাফেরা করতেছে সবকিছু আমাকে খবর নিতে হচ্ছে। শুধু প্রবাসী থেকেও আমি সবার সাথে মানে এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং রাখতে চাই যে সবাই মিলে আমরা যেন ভালো থাকি। অবশ্যই। আর আপনি হচ্ছে বলতেছিলেন যে হচ্ছে স্বামী মানে মেয়েরা কিছু করুক, আসলে আমি এটাকে অনেক সাপোর্ট করি যে আমরা মেয়েরা কিছু করি, আমরা পরিবারকে সাপোর্ট দেই। এটা আমার কাছে খুবই মানে খুবই কি বলবো ভালো লাগছে, ভালো লাগছে। অনেক ধন্যবাদ রুনা লায়লা আপা আপনাকে। আপনার এবার শাহানা আক্তার আপা, শানু আক্তার আপা, আপনার কাছে যাচ্ছি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা, আপনার স্মৃতিতে তো নানি, দাদি, মা, চাচি এগুলো আছে, ঘরকন্যার ব্যাপারটা, তাদের কি দেখলেন আর আপনি কি করছেন, বা তাদের কাছ থেকে আপনি কি নিলেন? মানে আমি আমার দাদিকে দেখি নাই, কারণ দাদি আগেই মারা গেছে। নানিকে দেখছি আর কি, নানিকে দেখার সৌভাগ্য আমার হয়েছে। কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাটতে পারতো, মানে ধান থেকে শুরু করে মানে পুরুষেরা যা না পারতো তার চাইতে বেশি সে কাজ করতো। আর আমার শাশুড়িকেও দেখছি, আমার শ্বশুরের চাইতে অনেক বেশি সে কাজ করতে পারে, মানে এত পরিমাণ কাজ করতে পারে। আমি যখন আমার শ্বশুর বাড়িতে গেছি তখন ধান লাড়া, ধান সেদ্ধ করা, তুলার ওই যে আঙার ফালানো, কঠিন কাজ, তারপরে দাউদ কুড়ানো, মানে পর্যাপ্ত পরিমাণের খাটতে আমিও পারি। মানে রাত দিন আমার কোন জায়গা দিয়ে চলে যায় আমি বলতে পারি না, মানে রাত কয়টা বাজে আমার খেয়াল থাকে না। মানে অনেক আসলে তো মহিলাদের অনেক কাজ করতে হয়, নাইলে তো কাজে আগানো যায় না, এত কাজ, সময় থাকে কম। তো সেদিক থেকে আমাদের যদি আমরা চালু না হই, কাজে আমরা দক্ষ না হয়, আর কাজে কর্মঠ না হয়, তাহলে তো আমরা আগাইতে পারবো না। এই যে আপনাকে অনেক ধন্যবাদ। এই যে দক্ষ বিষয়টা নিয়েই চলে আসবো আজকে। কিন্তু সারা পৃথিবীতে একটা কথা, সার্টিফিকেট বড় কথা নয়, দক্ষতা, এটাই আসলে মানুষকে, একটা জাতিকে এগিয়ে নিতে পারে। তো একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, আবার আমরা ফিরে আসবো আড্ডায়। আমরা আবার একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, খুব শীঘ্রই ফিরে আসছি। অনেক অনেক গল্প হবে, কথা হবে, আড্ডা হবে লেডিস ক্লাবের নেক্সাস টেলিভিশনে।
ফিরে এলাম লেডিস ক্লাবে নারীদের আড্ডায়। আমাদের আড্ডাটা ঠিক কত জমে উঠেছে তা তো দেখতেই পাচ্ছেন। আমরা একটা প্রশ্ন রেখে গিয়েছিলাম দক্ষতা, সেটাতে আমরা এখন ফিরে যাব। তিন্নি, দক্ষতার ব্যাপারটা আমি আমাদের এই ঘরকন্যা এবং এই দক্ষতার ব্যাপারটা একটার সাথে একটা পরিপূরক, কোনোটা থেকে কোনোটা আলাদা না। তো একসময় যে ভালো সেলাই করতো, ভালো রান্না করতো, এটার বুঝে উঠতে পারতো না, মানে দোষও না, বা তারপরে অ্যাপ্রিসিয়েশনটা থাকে না। এখনও অনেক সময় হচ্ছে এগুলো, যে আজকে আপনি একটা সুন্দর শাড়ি পরেছেন, রুকসানা একটা সুন্দর শাড়ি পরেছে, এই যে কাজ যিনি করেছেন এটা যে কতখানি তার দক্ষতা, এটা কিন্তু আমি আপনি চট করে পারবো না। এই যে কাজের মূল্যায়ন এবং দক্ষতা, এটা নিয়ে আপনি একটু বলেন। এটা নিয়ে বলবো আপু, আমি আমার নিজেকে দিয়েই দেখি। দেখা যায় আমি যখন জব শুরু করি তখন আমি একটা স্কুল টিচার ছিলাম, যেখানে এখন আমার বাচ্চাও পড়ে। তো আমার বাচ্চা যখন একটু বড় হলো তখন আমার মনে হলো যে না, আমি আরেকটু ড্রাইভ দিব। তো তখন আমি কর্পোরেট জব শুরু করি। ফার্স্টের জবটাই ছিল একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, এবং আমার পড়াশোনা ছিল একদমই নর্মাল সোশ্যাল ওয়েলফেয়ার নিয়ে। তো আমি যেখানে জব করি ওটা হচ্ছে একদম সফটওয়্যার একটা কোম্পানি, আইটি রিলেটেড। ওখানে আমার কোনো দক্ষতা ছিল না। আর ওখানে তখন এরকম 2016-র দিকে হবে, তো মেয়েরাও খুব কম আইটি রিলেটেড জায়গাগুলোতে কাজ করে। এই জাস্ট এতটা না, এখনকার মতো না। আমার অনেক বেশি চ্যালেঞ্জ ফেস করতে হয়েছিল, বাট আমি যখন প্র্যাকটিক্যালি কাজ করা শুরু করেছিলাম, যখন একটু একটু করে শুরু করলাম, আমার কাছে কখনোই মনে হয় নাই যে আমি আদার্স রিলেটেড কোনো সাবজেক্ট পড়ে এসেছিলাম। আচ্ছা। তারপর আমার লাস্ট জব ছিল হচ্ছে আপনার মাল্টিন্যাশনাল কোম্পানি, ওটা। তারপর হচ্ছে ছিল ফুড। একদম ইউটার্ন মেরেছে আমার ইয়াগুলো। এখন আমি ম্যানগ্রোভে আছি। ওইটা ম্যানগ্রোভ কুয়াকাটায় আমাদের একটা রিসোর্ট অ্যান্ড হোটেল, হসপিটালিটি, ফুড, আইটি, বিভিন্ন সেক্টরে আমি কাজ করেছি, সব ইউটার্ন মেরে। বাট একটারও কিন্তু আমার কোনো কোর্স ছিল না, কোনো আগের থেকে কোনো এক্সপিরিয়েন্স ছিল না। বাট আমি যখন প্র্যাকটিক্যালি করতে গিয়েছি, এবং আমি যখন একদম এক্সিকিউটিভ থেকে শুরু করেছিলাম, এখন কিন্তু কোনো জায়গায় আমি কর্পোরেট হেড, কোনো জায়গায় মার্কেটিং, মানে যে কয়টা ইয়েতেই আছি, মার্কেটিং হেড বা এরকমই। তো অনেক বেশি চ্যালেঞ্জ ফেস হয়েছে, বাট আমি কিন্তু পেরেছি। চ্যালেঞ্জটা গ্রহণ করেছেন এবং সেখানে নিজেকে তৈরি করেছেন, চ্যালেঞ্জটাকে নিয়েছেন, মানে যাতে চ্যালেঞ্জটাকে আপনি একেবারে একপাশে রেখে নিজের জায়গায় দাঁড়িয়ে যাওয়া। আপু কাজটা বললেন যে ওই দক্ষতা, স্কিলটা আমার ওখান থেকেই বেড়েছে, এবং মানসিক শক্তিটা। যেটা একটু আগে আমরা বলছিলাম যে ছোটবেলায় যেমন বাবা বাইরে থেকে ফিরলে মা বলতো যাও বাবা টাওয়ালটা এগিয়ে দাও, বা গেস্ট আসলে মা মেয়েদেরকে বলতো যাও চাটা বানিয়ে নিয়ে আসো, ছেলেদেরকে বলতো না। তো এভাবেই আসলে সন্তানকে, একটু আগে যে তিন্নির সাথে তার সন্তানকে নিয়ে আলাপ করলাম, তো সেই যুগ তো আমরা অনেক আগে পার করে এসেছি। তো এখন আসলে কিভাবে একটা সন্তানকে সেটা শেখানো উচিত যে কাজে কোনো নাম লেখা নেই, কাজ হচ্ছে কাজই, সব কাজই সবার। এখন আসলে সময়টা এমনই যে আপনি একটু আগে বললেন যে সহযোগী পাওয়া খুব টাফ। সেটাই, প্রত্যেকে যদি প্রত্যেকের কাজ করে তাহলে কিন্তু কারোর জন্য বেশি চাপ পড়ে না। তো যদি সে ছোটবেলা থেকেই কাজ করে, সেটা আমার সন্তান হোক বা যে কোনো কাজে কিন্তু বেশি থাকে মানুষের, তাহলে সে কিন্তু একটা সময় গিয়ে তার উপকারী হবে, দক্ষ হয়ে উঠবে। এই বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যদি বলি যে আমাদের কিন্তু অনেক স্কুল কলেজ আছে নরমাল, মানে সাধারণ শিক্ষা, অনার্স মাস্টার শেষ করে যাচ্ছে কিন্তু ভালো চাকরি পাচ্ছে না, কারণ সে তো শুধু সার্টিফিকেট অর্জন করেছে, কোনো বিশেষ কাজে সে কিন্তু পারদর্শী না। এবং আপনি তো জানেন যে বাইরে যে স্কলারশিপ গুলো পায় রেজাল্ট দেখে না, তার দক্ষতা পাশাপাশি সে কি কি পারে, যেগুলো আছে সেগুলোই তারা বেশি করে জাজমেন্ট করে দেখে। তো আমাদের যে স্কুল কলেজের যে বইগুলো কিন্তু এনসিটিভি তৈরি করে, সেখানে কিন্তু যোগ্যতা নির্ধারণ করে নেয়, যেমন 10টা যোগ্যতা বা 14টা, 6 থেকে দ্বাদশ পর্যন্ত সে এই যোগ্যতাগুলো অর্জন করবে। কিন্তু আসলে এই যোগ্যতা, এই শেয়ারিং কেয়ারিং এগুলো আমাদের তো ফুরবে না। আবার ফিরে আসবো, যে বন্ধুরা অধীর আগ্রহে অপেক্ষা করছে। সামান্থা, শুভ সন্ধ্যা, তোমার পালা, বলো। খুব ভালো আছি আলহামদুলিল্লাহ, তুমি? আমি অনেক ভালো আছি। আজকে বাইরে গিয়েছিলাম, তাই তো তাড়াতাড়ি করে এসে বসে পড়লাম। হ্যাঁ, তারপর বলো, ঘরকন্যা তুমি তোমার ঘরে কি কি করো?
আমি অনেক শৌখিন একজন মানুষ। সারা বুকশেলফ আমার বই দিয়ে সাজানো, তারপর বিভিন্ন শৌখিন জিনিসপত্র কিনে ঘর সাজাই। ঘর সাজানো আমার একটা আর্ট। আর হচ্ছে বাবা তো সবকিছু কিনে দেয়, হ্যাঁ, কিন্তু এই যে নিজে ইনকাম, যে প্রিয় মানুষগুলোকে গিফট করা, যেমন ধরো স্যারকে গিফট করা, ম্যামকে গিফট করা, আপনাকে জন্মদিনে গিফট, নিজের ইনকাম, এটার মজাই আলাদা। একদম আলাদা, তাই তো। ইনকাম করে কিছু দিতে পারি, সেটার আনন্দ অনেক বেশি। আসলে এই আনন্দ ভাগ করে নেওয়া যায়। সামান্থা, অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। এবারে আমরা চলে যাচ্ছি, কার কাছে যেতে পারি? সুরমা আপা, সুরমা আপা শুনতে পাচ্ছেন? শুভ সন্ধ্যা আপু, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে সান্ধ্যকালীন শুভেচ্ছা। আপু কিছু প্রশ্ন করবেন না বলবো? না, আপনিই বলেন, আপনাকে ফ্লোর ছেড়ে দিলাম। আপু, ঘর কন্যা আসলে আমরা যারা মেয়েরা, মেয়েদের তো ঘরের অনেক কিছুই করাই লাগে। যতই আমরা প্রফেশনাল ভাবে চাকরি করি বা পড়াশোনা করি, যাই করি, কিন্তু ঘরের দিকে কিন্তু নজর রাখতেই হয়। এই জিনিসটা ছোটকাল থেকেই আমাদের শিক্ষা পেয়ে এসেছি আমরা, প্রতিটা মেয়েই কম বেশি করে করে থাকি। তো যেটা হচ্ছে যে প্রতিটা মেয়েরই রান্না বান্না, এটা তো একটা মেন সাবজেক্ট, আমি বলবো একদম প্রধান বিষয় এটা, রান্না বান্না। আর এটার পাশাপাশি শুধু যে আমি শুধু রান্নায় পড়ে থাকবো তা না, রান্না যেমন একটা জরুরি কাজ। আমি ভালো করে রান্না না করলে আমার পরিবারের লোকজন খেতে না পারলে ওরা অসন্তুষ্ট থাকবে এবং আমিও স্যাটিসফাইড থাকবো না। ওদেরকে সন্তুষ্টি রেখে তারপর আমার অন্য কিছু, আদার্স অন্য কিছু আমার অবশ্যই করা উচিত। আপনি সন্তুষ্টি চান না, ওদের সন্তুষ্টি চান, আপনি সন্তুষ্টি চান না? হ্যাঁ, অবশ্যই আমি চাই যে আমার পরিবারের, হ্যাঁ আপু, আমি রান্না করে খুবই তৃপ্তি পাই। আমি আমার ঘরের প্রতিটা কাজ আমি নিজের হাতে করতে পছন্দ করি। আমি হেল্পিং হ্যান্ড করতে আপনি মনের আনন্দেই করেন, চাপ নিয়ে করেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাপ নিয়ে না, এটা আমি আমার মনের আনন্দেই করে থাকি। এবং আমি পাশাপাশি আমি গানও করে থাকি, কবিতাও লিখি। হ্যাঁ, সবকিছুই। আমি যেটা বলতে চাইছিলাম যে প্রতিটা মেয়ের ঘর কন্যার পাশাপাশি কিন্তু এক্সট্রা কিছু কাজ করা উচিত তাদের ক্যারিয়ার গঠনের জন্য। অনেক অনেক ধন্যবাদ আপা, অনেক ধন্যবাদ। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে এসে যে গল্পগুলো করব বন্ধুরা আপনাদেরকে জানাচ্ছি, সেটা হচ্ছে ওই যে সবকিছু খেয়াল রেখে ঘরকন্যার ব্যাপারটা, এগুলোতে ফাঁকি দেওয়া যাবে না, আসলে সবকিছুকে খেয়াল রেখেই সামাল দেওয়াটা। আমরা আবার একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি আবার মজার মজার আড্ডা আলাপ নিয়ে। ফিরে এলাম লেডিস ক্লাবে, নারীদের আড্ডায়। আসলে এখন ঘরকন্যার বিষয়টা অনেক পরিবর্তন। যেমন আজকাল কিটি পার্টি হয়, ফ্রেন্ডস পার্টি হয়, বার্থডে হচ্ছে, নানা ধরনের পার্টি হচ্ছে, বন্ধুদের নিয়ে আড্ডা হচ্ছে। সেখানেও ঘরকন্যাদের কিন্তু নানা গুণের তারিফ করতে হয়। মানে তারা একেবারে তাদের গুণ যেভাবে দেখাচ্ছে, তাদের আধুনিকতার ছোঁয়া, সেটা একটা শেখার মতো। তো এই যে আজকাল কিন্তু ফ্রেন্ডদের যে একটু একসাথে হওয়া হয়, সেটার মধ্যে দেখা যায় বন্ধুরা একই রকম কাপড় পরবে বা সাজসজ্জা একরকম, বা কেউ সুন্দর করে ফুল নিয়ে আসে, কেউ সুন্দর করে পিঠা নিয়ে আসে, হ্যাঁ, নানা ধরনের পার্টি করে। তিন্নি, আপনি বলেন এটা নিয়ে, এটাকে কেমন এনজয় করেন? অনেক করা হয়, অনেক এনজয় করি। এবং আমার এই লেডিস ক্লাবের ফ্রেন্ডরাও আছে, আমি ওনাদের সাথেও আমার ওয়ান ডিশ পার্টি করা হয়েছে, ঘুরতে যাওয়া হয়েছে। এখান থেকে আমি অনেকগুলো ভালো ফ্রেন্ড পেয়েছি। আমাদের আসলে এখানে বয়স কোনো মানে ম্যাটারই করে না। আমরা অনেক, আমার হয়তো বা বাইরেও অনেক ফ্রেন্ড আছে, বাট নেক্সাস লেডিস ক্লাবে আমার অনেক ফ্রেন্ড আছে। হয়তো বা আমার একটু গ্যাপ পড়ে গিয়েছে আমার জবের কারণে, হয়তো বা সময় দিতে পারি না, বাট আমি কিন্তু এদের সাথে অনেক ঘোরাফেরা করি ওই ওয়ান ডিশ পার্টি। এবং এই যে ওয়ান ডিশ পার্টি, তার মানে একজনের উপর চাপ পড়ছে না। হ্যাঁ, আবার এক একজন এক একটা যে রান্না করে নিয়ে আসছে, শেখাও যাচ্ছে। হয়তো সেই আইটেমটা আপনি জানেনই না,
বা আপনার মতো করে জানেন, ওটা খেতে ভালো লাগলো, তার কাছ থেকে রেসিপিটা নিয়ে এটা নিলেন। কিন্তু অনেক ভালো দিক আপু। দেখা যায় যে এক একজন এক একটা আইটেম রান্না করে, এক একজনের রান্নার হাত এক এক রকম, টেস্ট এক এক রকম। একদম খুবই মজার একটা ব্যাপার। একদম। এই যে খুবই মজার তিন্নির বিষয়টা যে বললেন, এরপর তো আপনারা তো নিশ্চয়ই স্কুল বন্ধু, কলেজ বন্ধু, ইউনিভার্সিটি বন্ধু তো আপনার অনেকগুলো আছে, তো মাঝে মাঝে কি এরকম করেন যে বন্ধুদের নিয়ে একসাথে আমার বসে? আসলে বন্ধু এবং আরেকটু বলি যে সেখানে একটা আপনার মাইন্ডসেট থাকে যে আজকাল আবার এক রকমের কাপড় পরে বা আচ্ছা এখানে বসবো, এটা করবো, নানা ধরনের প্ল্যান করাটা খুব টাফ, কিন্তু মনটা ভালো হয়ে যায় করতে পারলে। আপনি কি করেন? হ্যাঁ, আমি প্রায়শই এই কাজগুলো করি। আমার আসলে বন্ধুর তালিকা অনেক, কারণ ইউনিভার্সিটি বন্ধু আছে, আর বিভিন্ন ট্রেনিং করার সুবাদে আমাদের অনেকের সাথে পরিচয় হয়, সেগুলো মেনটেনও করতে হয়। ছেলের বন্ধুর মায়েদের সাথে একটা গ্রুপ আছে, মেয়ের বান্ধবীদের মায়ের সাথে গ্রুপ আছে, সেটাই। আর কলেজে যে সহকর্মীরা আছে এক এক সময় দেখা যায় এক একজন চলে যাচ্ছে বা নতুন আসছে, তো বিশাল বহর থাকে এটা। আচ্ছা, খুবই ভালো লাগলো জেনে। জুমের বন্ধুদের কাছে যাই। রেবেকা কবির আপা, আপনাকে একটা প্রশ্ন করতে চাই। রেবেকা কবির আপা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। আজকাল যেমন হেল্পিং হ্যান্ডের প্রবলেম, আমাদের আর কিছু করি আর না করি, খেতে তো হবেই, রোজ রোজ তো আর বাইরে খাওয়া সম্ভব না, অনেক কিছু মিলিয়ে। তো বাসায় এই রান্না করতে গিয়ে বাসার মানুষটির সাহায্য পান আপনি? শুভ সন্ধ্যা। সুন্দর একটা প্রশ্ন করেছে, সুন্দর একটা প্রশ্ন। না, আমি কোনো সহযোগিতা পাই না আমার হাজবেন্ডের, কারণ আমার হাজবেন্ড কোনো রান্নার কিছুই জানে না, সে কিছুই পারে না, সে বলে পারি না, পারলেও করে না, আমি সেটা তাকে প্রেশার ক্রিয়েট করি। আপনি বলবেন তুমি যা পারো আমি তাই খাবো, কাঁচা দিলেও খাবো, দেখবেন ঠিকই পারবে। শোনেন না, তারপর আমার করোনার সময় একটা মুরগি রান্না করছিল, সেই মুরগি অস্ট্রেলিয়া আমেরিকা ছবি টবি পোস্ট করে বিশাল সে পাবলিশড হয়ে গেছে। তো তারপর থেকে জানে ভাইয়া রান্না পারে, আমার ছেলে রান্না পারে। তো যাই হোক, এটা কোনো ফ্যাক্টর না, রান্না পারুক না পারুক, এটা ফ্যাক্টর না, আরো কত সহযোগিতা আছে সেটাই। হ্যাঁ, আমার ছেলেরা সহযোগিতা করে। আর আমি ঘরকন্যা বলতে আজকে যেটা বলবো আপু, সেটা হচ্ছে আমাদের ঘরকন্যা মেয়েরা আমরা অবশ্যই ঘরকন্যা হতে হবে, কারণ হচ্ছে আমাদের সংসার আগে, তারপরে ক্যারিয়ার, সবকিছু। আমাদের মা খালারা যে ঘরের মধ্যে থেকে সবকিছু করেছে, আমরা কিন্তু এখন অনেক সুযোগ অনেক আমরা লাকি ভীষণ স্তরে চলতেছি, এবং সমান স্তরে চলার কারণে আমরা সবকিছু মিলিয়ে নিজেদেরকে সামঞ্জস্য রেখে সব সামলিয়ে চলতে পারবো ইনশাআল্লাহ। সব মেয়েরাই এই শক্তি রেখে চলে যাব সামনের দিকে ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। এরপর আমরা চলে যাচ্ছি নাহিদা নেলি আপার কাছে। নাহিদা নেলি আপা, আমি একটা প্রশ্ন রাখতে চাই আপনার কাছে। ওয়ালাইকুম আসসালাম। এই যে অনেক সময় পুরুষরা কিন্তু কাজ করতে চায় না যে তা না, রান্নাটাই বড় কথা না, মেয়েদের যে কাজগুলো আমরা ধরে নেই যে কাজের তো কোনো নাম নেই, তো অনেক সময় মেয়েরা সহযোগিতা করলে পুরুষ লোকটি কিন্তু কাজে সাহায্য করে। অনেক সময় মেয়েরা তো ধৈর্য হারিয়ে ফেলে, না তোমার হচ্ছে না, নোংরা করছো, পারছো না। তো সেই জায়গাটা যদি ম্যানেজ করা যায়, সেটা কিভাবে করা যায় আপনি বলুন। যে একটা মানুষকে তার অ্যাপ্রিসিয়েট করতে হয়, প্রশংসা করতে হয়, দেন তো সে কাজ শেখে। আমরাও তো জীবনের শুরুতে এত কাজ শিখে জন্মায়নি, তাই না? আপনি বলুন এই ব্যাপারে। আসলে আমরা তো আসলে সব মেয়েরাই কিন্তু প্রথমে খুব একটা যে কাজ পাই প্রথমেই যে আমরা পারবো তা না, আসলে করতে করতে শেখা, মেয়েরা আসলে করতে করতে দক্ষ হই। তো এটা যখন করবো, আমার মনে হয় কি যে আমাদের যে প্রশংসাটা যদি পাই, তাহলে বোধ আমাদের কাজটা করতে আরো বেশি ভালো লাগে। তো সব মেয়েরাই কিন্তু কাজ করে যায়, ঘরকন্যা সমস্ত কাজ কিন্তু আমরা মেয়েরা করি এবং বাইরেও করি, একদম দুদিকে আমাদের সামলাতে হয়, যেহেতু আমরা মনে হয় সব দিকে দক্ষ আমরা মেয়েরা। তো এর সাথে যদি পরিবারের সাপোর্টটা থাকে, সবাই যদি প্রশংসাটা করে, তাহলে হয়তো আমাদের অনেক বেশি ভালো লাগে কাজটা করতে। একদম একদম। ধন্যবাদ আপা, আপনাকে অনেক ধন্যবাদ। হাসিনা আপা, আপনাকে আমি একটা প্রশ্ন করছি। আসলে রান্না খাওয়াটা নিয়ে যত অশান্তি হয়, এটাকে খুব গুরুত্ব দেওয়া হয়। আসলে আরো অনেক কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় আছে সংসারে, সেই বিষয়গুলো আপনি বলেন। ঘরকন্যার ব্যাপারটা। হাসিনা আপা শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। জি আপু, প্রশ্নটা একটু কাইন্ডলি আবার। প্রশ্নটা হচ্ছে যে আসলে আমরা রান্নাটাকে অনেক বড় করে দেখি, কিন্তু একটা ঘরকন্যার ব্যাপার ব্যাপক, অনেক কিছু। সেই বিষয়টাকে আপনি একটু আপনার মতো করে বলুন। জি আপু,
ঘরকন্নাটাকে হচ্ছে কারণ কি আমাদের বাঙালি সমাজ কালচার এবং পারিবারিক যে শিক্ষাটা ছোটবেলা থেকে দেখে আসছি যে মেয়েদের প্রথম কাজ হচ্ছে রান্না বান্না করা, ঘর সামলানো। এটা দেখে দেখে যে আমাদের মানুষ হওয়া ওই আমাদের মনের মধ্যে গেঁথে যায় যে আগে হচ্ছে এটা। কিন্তু এটার সাথে কিন্তু এখন মেয়েরা সেই চাঁদের পাহাড় থেকে শুরু করে সমুদ্র জয় করা, পাহাড় জয় করা, সবকিছু এভরিথিং, চাকরি, শিক্ষকতা, তাদের রান্না বান্নাতেও কিন্তু অনেক পারদর্শী এখন, অনেক উদ্যোক্তা আপুরা, তারপরে বিজনেসে সবকিছুতেই। তো ওরা কিন্তু ঘরটাকে বাদ করে যায়নি আপু, ঘরকন্যার ঘরটাকে ঠিক রেখেই কিন্তু ওরা সবকিছু করতেছে এবং ইনশাল্লাহ সবকিছুতেই কিন্তু ওরা জয়ী হয়ে আসতেছে, অনেক পুরস্কার পাচ্ছে, অনেক জায়গায় অনেক বড় বড় বিজনেস খুলছে, অনেকের আয়ের ব্যবস্থা করে দিচ্ছে অনেক নারীদের। এগুলো কিন্তু বিরাট একটা বিষয়। তো এগুলোতে যদি আমরা একটু অ্যাপ্রিসিয়েট করি, বিশেষ করে ফ্যামিলির মানুষগুলো একটু সাপোর্ট করে, অনেক ভালো কিছু হয় আপু। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এই যে অ্যাপ্রিসিয়েট, সাপোর্ট, এটাই কিন্তু আসলে একটা বিশাল ব্যাপার। হ্যাঁ, মুন্নি আপা, মমি আপা, সুফিয়ান মমি আপা, আপনার কাছে যাচ্ছি, আপনি বলুন। শুভ সন্ধ্যা আপু। শুভ সন্ধ্যা। এই যে অ্যাপ্রিসিয়েশনটা, এই যে প্রশংসা এবং উৎসাহ, এটা নিয়ে আপনি বলুন। ধন্যবাদ আপু, আজকের বিষয়টা অনেক সুন্দর, ঘরকন্যা। আর আমার ছোট আপু তিন্নিকে অনেক অনেক অভিনন্দন, সঙ্গে আর একটা আপু। আজকে অনেক ব্যস্ত ছিলাম আপু, তারপরে ওই তিন্নির জন্য বসতে পেরেছি যেটুক সময় পেয়েছি। আর আজকের বিষয়টা আমি বলবো যে রাধে সেও চুল বাঁধে আপু। সেরকম আমরা প্রত্যেকটা নারীরা চাইলে আমরা সবই করতে পারি, বিশেষ করে ঘরকন্যা তো করতেই হবে। তার পাশাপাশি যেমন যে এইমাত্র হাসিনা আপা বলে গেল যে কথাটা আসলেই ঠিক আপু, আমরা সবকিছুই করতে পারি, বাইরেও কাজ করতে পারি, ঘরেও কাজ করতে পারি। এভাবে আমরা যদি সমস্ত নারীরা কাজে লিপ্ত থাকি তাহলে আমরা মনে হয় অনেক দূর এগিয়ে যাব আপু। আর অনেক অনেক ধন্যবাদ। নার্গিস আপা, 30 সেকেন্ডের মধ্যে, নার্গিস আপা খুবই ছোট করে 10-15 সেকেন্ডের মধ্যে অনুভূতি প্রকাশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার হাজবেন্ড অবশ্যই অনেক সাপোর্ট করে, রান্না বান্না বলেন, পাশে দাঁড়ায় থাকে, কিছু করুক না করুক আমার পাশে শুয়ে থাকে, আমার কিছু পাশে বসে থাকে, এটাই আমার সবচেয়ে বড় সাপোর্ট। আমি এভাবেই এগিয়ে যাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, ভালো থাকবেন। আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আড্ডা আমাদের অনেক জমেছে আর আসলে একেবারেই সময় শেষ। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে, কষ্ট করে এসেছেন, অনেক না জানার কথা জানতে পারলাম, শিখতে পারলাম, বুঝতে পারলাম। আবারও কথা হবে, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অনুষ্ঠান একেবারেই শেষ, অনুষ্ঠান তো নয়, আড্ডা, এই নারীদের আড্ডা একটা অসাধারণ আড্ডা, যত না বলা কথা, না জানা কথা সব উঠে আসে। অনেক অনেক ভালো থাকবেন। নেক্সাস লেডিস ক্লাবের পক্ষ থেকে আমি মুনিয়া ইউসুফ মিমি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, শুভকামনা জানাচ্ছি, ভালো থাকবেন।